আমি এবার আহ্বান জানাবো জনাব মোহাম্মদ আব্দুর রশিদ, 141 জামালপুর 4। আপনার সময় 5 মিনিট। প্লিজ আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করুন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 2024-25 অর্থ বছরে আমাদের মাননীয় অর্থমন্ত্রী 7,97,000 টাকার একটি বাজেট উপস্থাপন করেছেন। এবারের বাজেটের মূল স্লোগান হল সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ। আমি বাজেট বক্তৃতার আগেই আমাদের প্রিয় নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15ই আগস্ট, 3রা নভেম্বর, 21শে আগস্ট, 52'র ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধারা যে আত্মাহুতি দিয়ে গিয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই বাজেটের ব্যাপারে পত্র পত্রিকায় আমাদের কিছু সাংবাদিক আর কিছু বিএনপির লোকজন এবং কিছু বুদ্ধিজীবী এই বাজেট বলে গণবিরোধী, এই বাজেট গরিব মারার বাজেট, এই বাজেট দেশ ধ্বংস হয়ে যাবে, এই সমস্ত বক্তব্য এই পত্রপত্রিকায় আমরা লক্ষ্য করি। মূলত প্রেক্ষাপট কি? আমাদের মাননীয় নেত্রী এই মেগা প্রকল্পগুলো যেভাবে করেছেন সেটা তারা চোখে দেখে না। তাদেরকে যখন বলা হয় তুমি কি এলিভেটেড এক্সপ্রেস দেখেছো? কই দেখেছি। তুমি কি মেট্রো রেল দেখেছো? কই চুরি নাই। তুমি কি কর্ণফুলী টানেলে যে পানির নিচে মাটির নিচ দিয়ে রাস্তা বাইর হয়েছে টানেল, এইটাই কি গেছো? কই যাই নাই। তুমি কি 6 লেন রাস্তা 4 লেন রাস্তা দেখেছো? কই আমি দেখি নাই। অতএব তারা অন্ধ। মাননীয় নেত্রীর এই মাতার বাড়ি প্রকল্প, বৃহৎ প্রকল্প, এই সকল উন্নয়ন উনি করেছেন, উনাদের চোখে বাজে না। এরপরেও বাংলাদেশ আজকে 33তম অর্থনীতির দেশ। অতএব আমরা আশা করি যে বাজেট দিয়েছে এটা অবশ্যই গণবিরোধী না, এ বাজেট কল্যাণকর বাজেট বলে মনে করি। বিগত বছরের বাজেট, গত বছরের বাজেটে সম্পূরক বাজেট যখন দিয়েছে 22টি মন্ত্রণালয়ে সেটা বৃদ্ধি পেয়েছে, 40টি মন্ত্রণালয়ে কিন্তু কোনো অর্থ বরাদ্দ দিতে হয় নাই। মূলত আমাদের এই বাজেট, যে বাজেট দেওয়া হয়েছে, আমরা মনে করি এই বাজেট অবশ্যই ভালো বাজেট। তবে আমাদেরকে ভাবতে হবে সেটা হলো আমাদের কি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই দেশের আমূল পরিবর্তন করেছে, উন্নয়ন করেছে। আমাদের এই মুহূর্তে সংকট, ঋণ খেলাপি, প্রায় 15 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি। আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই 10 জন ঋণ খেলাপি, 10টা কোম্পানি। আমরা কোম্পানির নাম শুনি কিন্তু মালিকের নাম শুনি না। আমরা মালিকের নাম সহ সেই 10 কোম্পানির কাছে 30,000 কোটি টাকা বসে থাকবে, আর আমরা এই ধরনের বক্তব্য আমাদের শুনতে হবে। অতএব আমরা মনে করি 72,000 মামলা ঝুলে আছে, তারা সুবিধা নিয়েছে। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের বৃহত্তর তেজগাঁও কলেজের 21 বছর প্রিন্সিপাল ছিলাম। আমি ঢাকা শহরে একটা বাড়ি করতে পারলাম না, মাটি কিনতে পারলাম না। ওই সাহেবেরা আমাদের টাকা নিয়ে তারা এইভাবে মামলার জোর দেখাইয়া বছরের পর বছর তারা টিকে থাকবে, এটা হতে দেওয়া যায় না। প্রয়োজনে নতুন আইন করে তাদেরকে আইনের মুখোমুখি করা উচিত। আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের দেশে 3 নাম্বার 88 লক্ষ, আয়কর দেই আমরা মাত্র 32 লক্ষ। অতএব আমাদের এই 32 লক্ষ থেকে বাড়াতে হবে। বাংলাদেশে পপুলেশন বেসডে আমরা 5.2 ভাগ মানুষ আয়কর প্রদান করি। পার্শ্ববর্তী দেশ ভারতে সেখানে 32% আয়কর প্রদান করে। আমাদের আয়করের পরিধি বাড়াতে হবে এবং যাতে করে আমাদের এই বাজেট আমরা ফেস করতে পারি। আমাদের ঘাটতি বাজেট থাকবে না।
মাননীয় প্রধানমন্ত্রী কোন এক জায়গায় বলেছে তোমরা দেশ নিয়ে চিন্তা করো না, আমি বর্ষি ফেলেছি, সেই বর্ষিতে আধার দিয়ে রেখেছি, 2041 সালে তোমরা বড় বড় মাছ উঠাইতে পারবা। অতএব আমাদের বড় প্রকল্প থেকে অনেক আয় আসবে, সেটা আমরা মনে করি। আমাদের সেই সুযোগ সৃষ্টি হয়ে। মাননীয় সদস্য আর 1 মিনিটের মধ্যে শেষ করুন। মাননীয় স্পিকার, আমি শিক্ষক মানুষ এবং বয়স্ক, আমাকে 3 মিনিট সময় দেন দয়া করে। আমি এলাকার কিছু কথা বলতে চাই। যমুনা ফার্টিলাইজার বাংলাদেশের সর্ববৃহৎ ছিল, এখন আর সর্ববৃহৎ নাই, তৃতীয় বৃহত্তম একটা সার কারখানা। 1900 মেট্রিক টন দানা ইউরিয়া সার হয়, সারটা খুব উন্নত মানের। গ্যাসের রেশনিং ব্যবস্থা হওয়ার কারণে 6 মাস যাবৎ সেই ফ্যাক্টরিটা বন্ধ। মাননীয় শিল্পমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি এটা যাতে তাড়াতাড়ি চালু করা হয়। আমি আজকে স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। আমাদের হাসপাতালে মাত্র 3 জন ডাক্তার কাজ করতেছে, অনতি বিলম্বে সেখানে আমাদের ডাক্তার নিয়োগ দেওয়া দরকার। আমি এর আগের ভাষণে বলেছিলাম সরিষাবাড়ি জামালপুরে একটা সেন্ট মার্টিন আছে। আর 1 মিনিট। জি, টাইম তো আমাকে একটু দিতেই হবে, আর 2টা মিনিট দেন, একটু দেন, 2টা মিনিট দেন। আরো অনেক বক্তা আছে। জি জি জি, আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে থাকার কারণে আমার একটু স্পিডটা বাইরে গেছে, তা নাহলে আমি 5 মিনিটের বক্তৃতা শেষ করে ফেলাইতাম। সেখানে আমাদের ভাঙ্গন হয়েছে, সেখানে আমি পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের এক্সেনের সাথে কথা বলেছি, টাঙ্গাইলে আমি সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলেছি। 4 দিনের মধ্যেও সেখানে কোনো জিও ব্যাগ পৌঁছে নাই, সেখানে অনতি বিলম্বে জিও ব্যাগ পৌঁছানোর প্রয়োজন। আর একটি কথা বলে আমি আমার বক্তৃতা শেষ করব, সেটা হলো আমি যখন নির্বাচনে আমার এলাকায় যাচ্ছিলাম, মনোনয়ন স্বতন্ত্রতে দাঁড়াইলাম, আমার ওয়াইফ সহ বাচ্চা সহ যাচ্ছিলাম, আমি রাস্তায় এলেঙ্গা রেস্টুরেন্টে যখন গেলাম তখন দেখলাম বিশাল বড় একটা গাড়ি, উঁচা গাড়ি। তখন আমার মিসেস বলল এটা কিসের গাড়ি, তাকায় দেখে সংসদ সদস্যের গাড়ি। তখন আমাকে বলল তুমি যদি নির্বাচিত হও তাহলে কি তুমি এরকম গাড়ি পাবা? আমি বলছি অবশ্যই পাবো, সবাই যেহেতু পায় আমিও পাবো। পরবর্তীতে জিতে আসলাম ঢাকায়, বাসায় গাড়ির ক্যাটালগ নিয়ে কথাবার্তা বলতেছে, এই গাড়ি কিনবো, এই গাড়ি কিনবো। 6 তারিখে যখন মাননীয় অর্থমন্ত্রী বক্তৃতা দিল, ভেট বসাইলো, আমি বাসায় গেলাম, তাদের মন খুব খারাপ। অবস্থা কি? ভেট তো